আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের মধ্যে বাকবিতণ্ডা, অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির, ইসিকে সততা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, প্রতি ইউনিট 25 টাকা দরে কিনবে সরকার। রংপুর 4 মার্ডার জমি সংক্রান্ত বিরোধে কিনা খতিয়ে দেখছে পুলিশ, প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ, মন্তব্য গোলাম পরওয়ারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের আপত্তিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ উভয় পক্ষকে পরস্পরের প্রতি সহনশীলতা দেখানোর আহ্বান জানান। অধিবেশনের এক পর্যায়ে জুলাই সনদ বাস্তবায়ন না করা সহ বিভিন্ন ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। বৃহস্পতিবার বিকেল ৩টা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আইনের শাসন প্রতিষ্ঠিত। শুরুতেই নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং সাবেক 11 সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। 1 মিনিট নীরবতা পালন শেষে করা হয় মুনাজাত। অধিবেশনে সংসদ সদস্যদের ওপর হামলা এবং প্রকাশ্য দিবালোকে ছিনতাই ও খুনের ঘটনায় উদ্বেগ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলে সংসদে শুরু হয় ব্যাপক হট্টগোল। আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। 1 মিনিট বলো। স্পিকার হাফিজউদ্দিন আহমদ পরিবেশ শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা সংসদ পরিপন্থী কাজ। এক পর্যায়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য থমকে যায় সংসদের কার্যক্রম। এ সময় শুরু থেকেই বিরোধী দলকে সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে, প্রতিকার কি? বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে, প্রতিকার কি? স্পেসিফিক কোশ্চেন করতে হবে। পরে স্পিকার সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানালে সংসদের কার্যক্রম আবারও শুরু হয়। আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। উত্তেজনা আর হট্টগোলের পর আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা সহ বেশ কিছু বিষয়ে আপত্তি তুলে ওয়াকআউট করে বিরোধী দল। আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। এটা ওসিলা হতে পারত
যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াক আউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করতেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে আমি কি করতে পারি? যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। পরে তাদের অনুপস্থিতিতেই গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং ট্রান্সফার অফ প্রপার্টি বিল সংসদে উত্থাপন করে পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নে সময় বরাদ্দ এবং বৈঠকের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সরকারি ছুটির দিন এবং 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল 3টায় অধিবেশন শুরু হবে, সমাপ্ত হবে আগামী 10 সেপ্টেম্বর। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। রাষ্ট্রের কল্যাণ ও দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি বলেন, রাগ অনুরাগের ভিত্তিতে নয়, দেশের স্বার্থ রক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই তার লক্ষ্য। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পরে নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সাথে দেখা করলে তাদের সততার সাথে কাজ করার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দরবার। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতার কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, সব পদ থেকে পদত্যাগ করে নিরপেক্ষতার সাথে কাজ করার শপথ নিয়েই রাষ্ট্রের অভিভাবকের যে দায়িত্ব গ্রহণ করেছেন, দল নিরপেক্ষভাবেই সে দায়িত্ব পালন করবেন তিনি। কারো প্রতি কোনো রাগ অনুরাগ বা পক্ষপাতিত্ব নয়, দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার একমাত্র লক্ষ্য। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। যে কোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, দেশ ও মানুষের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু না করার আহ্বান জানান তিনি। আমরা যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি। নিষ্ঠা, আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি গণতন্ত্রকে সুসংহত করতে নির্বাচন কমিশনকে সততা ও নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল বিদ্যুৎ স্টেশন স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সেখান থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। 25 টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনবে সরকার। 2 সেপ্টেম্বর
বেইজিংয়ে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা শহরকে উপর থেকে দেখলে মনে হবে ফিটফাট, তবে ভেতরে রয়েছে ময়লার হাট। প্রতিদিন 7 থেকে 8 হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে এই শহরে। এর বেশিরভাগ ফেলা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল্ডে। সেখানে মানুষের তৈরি বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকেই চেষ্টা চলছে। অবশেষে তাতে সায় দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে বিদ্যুৎ কেন্দ্র বানাবে তারা। উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর আর কি। বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 25 টাকা ইউনিট দরে কিনবে সরকার, যা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হবে। তবে বেশি দামে বিদ্যুৎ কিনেও লাভ দেখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মানে 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য। বাংলাদেশের অর্থনীতি, বর্জ্য বিদ্যুৎ, গ্রিন এনার্জি, বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চীন আগ্রহী বলে জানান দেশটির রাষ্ট্রদূত। We discussed the future cooperation, especially related to his jurisdiction. We especially talk about why is the West to end the project, which is the only one, the first one in Bangladesh. We are happy with the guidance of the Honorable Prime Minister. চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাষ্ট্রদূত। I'm not in a position to comment on this matter. মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ইয়াবা সেবনে বাধা দেয় নৃশংস হত্যাকাণ্ড পুলিশের এমন দাবি মানতে নারাজ নিহতের পরিবার ও এলাকাবাসী। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছ থেকে কেনা জমি নিয়ে ক্ষোভ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটি এখন তদন্ত করছে ডিবি। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আদিব মোহাম্মদ। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সম্প্রতি নৃশংসভাবে খুন করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও 2 সন্তানকে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 তরুণকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করে। পরে আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। বৃহস্পতিবার জেলা মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, যেখানে তিনি জানান, ব্যক্তিগত বিরোধ ও ইয়াবা সেবনকে কেন্দ্র করেই 4 মার্ডারের ঘটনা ঘটেছে। 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তবে ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের বক্তব্য নিয়ে নিহতদের পরিবার ও এলাকাবাসী প্রশ্ন তোলেন। বিশেষ করে মরদেহের অবস্থান, হত্যার ধরন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের সঙ্গে পুলিশের বিবরণে কিছু অমিল পাওয়া যায়। হত্যার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তারা। আসামিদের জবানবন্দি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে প্রকৃত রহস্য কতটা উদ্ঘাটিত হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দা সংস্থা ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রংপুরে দলীয় কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপির দলীয় লোকদের পদায়নের কঠোর সমালোচনা করেন তিনি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। যেখানে যারা নির্বাচনে হয়তো পরাজিত হয়েছেন, পারেননি, অথবা পার্টির লোক, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন। প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহতদের ওয়ারিশ তালিকা প্রস্তুত করার পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত 9 বাংলাদেশের মরদেহ হস্তান্তর শেষে তিনি একথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাকি 7 জনের পরিচয় শনাক্ত হলে মরদেহগুলো দেশে আনা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে ফিরলেন কফিন বন্দী হয়ে। দেশটির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে আনা হয়। বৃহস্পতিবার বিকেল 4:05 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG340 ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় স্বজনরা অশ্রুসিক্ত চোখে জানান, ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো কর্মক্ষম মানুষকে হারিয়ে নিঃস্ব তারা। সরকারের কাছে একটাই দাবি আমাদের, যে আমার ভাইয়ের যে ঋণগুলো যেগুলো আছে এগুলো যেন ঋণ পরিশোধ করার কিছু সহযোগিতা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে সহায়তা করা হবে। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। আরো 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। গত 9 আগস্ট রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত হন। আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে 9 জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে আনা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নেপালে কোনো বাংলাদেশে আটকে থাকার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জীবিত অথবা মৃত বাংলাদেশি কারো তথ্য পাওয়া গেলে সহযোগিতায় প্রস্তুত রয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন। বাংলাদেশে এখনও আমরা কারো নাম পাইনি। বাংলাদেশে কারো খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায় আমরা তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব। নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের রচনা অন্যায় আর শোষণের বিরুদ্ধে সবসময় জাতিকে লড়াইয়ের প্রেরণা যোগায়। জামিল হাসান শান্ত রিপোর্ট। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই আশা পূরণ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে ফুলে ফুলে ভরে ওঠে তার সমাধি। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি পরিবারের পাশাপাশি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। জাতীয় কবির অনুপ্রেরণামূলক যে লেখালেখি, তার একটা প্রচার থাকা প্রয়োজন সারা দেশে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে। নজরুলের যে সৃষ্টিকর্ম, যে চেতনা, যে চিন্তা ধারণা, তাকে ভালোবেসে তার চিন্তা করেই এখানে আসছি। সারা বাংলাদেশটা তথা বিশ্বের কাছে সমাদিত হয়েছেন, সেই হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানায় কবির নাতনি খিলখিল কাজী। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদকে প্রতিহিত করতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল। বড়রা ছোটদেরকে গিলে খায়, দি বিগ ওয়ান ইটস অফ দি লিটল ওয়ান, সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। কবির প্রয়াণ দিবসে বিশেষ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডাক্তার ABM ওবায়দুল ইসলাম। বলেন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। আর গাড়িদের মধ্য থেকে বড় হওয়া মানুষটি প্রতিটি জীবনে সংগ্রাম করে এসেছেন, এবং সে সংগ্রাম কাকে বলে তার প্রতিটা লেখার মধ্যে দিয়ে পাওয়া গেছে। তার বিদ্রোহী কবিতা লিখেছেন, তার চঞ্চল, তার যে প্রত্যেকটা সৈনিক জীবনে তার যে কার্যক্রম, বাংলাদেশকে ভালোবাসা, জাতীয়তা বোধ যাকে বলা হয়, জাতীয় প্রেম যাকে বলা হয়। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতায় কবিকে স্মরণ করেন শিল্পীরা। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা। সরকারি চাকরি দিয়ে বেকারত্ব দূর হবে না, মেধাবীদের বেসরকারি খাতেও যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় প্রকৌশল সম্মেলনে এই কথা বলেন তিনি। উচ্চ শিক্ষিতদের চাকরির সুযোগ সংকুচিত হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, এই সংকট দূর করতে হবে। বলেন, মেধাবীদের দেশের প্রয়োজনে কাজে লাগাতে হবে। 50টার মতো টেকনিক্যাল ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান এখন যদি হয়ে থাকে, তাহলে তো আর এটা যদি অলস বসে থাকে, দেশের কোনো কাজে লাগবে না। কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর যে ভাসমান আমাদের যে রিগ্যাসিফিকেশন টার্মিনালটি রয়েছে, সেই টার্মিনালটি অকেজো হয়ে আছে। আমাদের এত মানুষ থাকতে যারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, শুধু সরকারি চাকরি দিয়ে কোনো দেশেই বেকারত্ব এবং কর্মসংস্থান নিশ্চিত হয় না। স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কাছে দীপু মনি বলেন, যেহেতু স্বামী মারা গেছেন তাই এখন আর বাড়ি ফেরার প্রয়োজন নেই। পরে আদালত জামিন আবেদনের শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর দিন ঠিক করেন। এদিন জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দীপু মনি সহ 9 জনকে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 3 মাস সময় দিয়েছেন আদালত। একই ট্রাইব্যুনালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই সাথে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় দিয়েছেন 27 অক্টোবর পর্যন্ত। এছাড়া জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। ধনঞ্জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। একই আদালতে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে শহীদ পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শুরুর জন্য 20 সেপ্টেম্বর দিন রেখেছেন আদালত। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন এবং তাকে
ভারতে নির্বাসিত করা হয়েছিল। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। অনেকটা আবেগ আপ্লুত হয়ে ডাক্তার দীপুমণি আজকে ট্রাইব্যুনালে বলেছেন যে কারণে তার জামিন চাওয়া সেই কারণটি এখন আর এক্সিস্ট করছে না, তার স্বামী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। সুতরাং তিনি এই প্রশ্নটি ট্রাইব্যুনালের সামনে রেখেছেন যে তাহলে আর এখন আমার জামিন পেয়েই বা কী হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল, একসময় যেখানে শোনা যেত সুতা কাটার শব্দ, লোকসানের চোরাবালিতে হারিয়ে যাওয়া সেই জলিল টেক্সটাইলের ৫৫ একর জমি এবার রূপ নিতে যাচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতার মূল চালিকা শক্তিতে। শুধু বস্ত্র খাতের ইতিহাস নয়, এখন লক্ষ্য আত্মনির্ভরশীল সামরিক শিল্প এবং ভবিষ্যৎ অস্ত্র রপ্তানিকারক হিসেবে সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠিত করা। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। ১৯৬১ সালে ৫৫ একর জমির উপর যাত্রা শুরু। সুতা ও কাপড় উৎপাদনে একসময় বেশ সুনাম ছিল জলিল টেক্সটাইলের। তবে দীর্ঘদিন লোকসানে ডুবে থাকায় ২০০৪ সালে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। প্রায় ২ দশক পর সেই একই প্রাঙ্গণ পেতে যাচ্ছে নতুন পরিচয়। এখন সেখানে আধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। জমি হস্তান্তর উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মধ্যে সই হয় চুক্তি। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করার জন্য প্রথম উদ্যোগ বলা যায় আমাদের এই জলিল টেক্সটাইল মিলের জায়গাকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা। নতুন এই প্ল্যান্টে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সমরাস্ত্র উৎপাদনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্পে তৈরি হবে নতুন সক্ষমতা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শুধু নিজস্ব চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে রপ্তানিমুখী সমরাস্ত্র শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে সেনাবাহিনীর। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রী তুলে ধরেন আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা। তাদের মতে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সম্ভাব্য যে কোনো সংকট বা সংঘাতের সময় সমরাস্ত্রের জন্য অতিরিক্ত পরনির্ভরশীলতা কমানো জরুরি। যে প্রকল্পটা আপনি হাতে নিয়েছেন সেটি শুধু যে আমাদের জন্য প্রযোজ্য তা না, এটির নিশ্চিতভাবেই একটা রপ্তানি পটেনশিয়াল আছে। এখন কত ভালোভাবে সেই পটেনশিয়াল আপনি হারনেস করবেন সেটা আপনার এবং আপনার সহকর্মীদের উপর নির্ভর করবে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানিমুখী সামরিক শিল্পের শক্ত ভিত তৈরি করবে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। উদ্বোধন হলো মিরর লাইফস্টাইল ম্যাগাজিন আয়োজিত সামার ফ্যাশন ও লাইফস্টাইল এক্সপো 2026। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত 3 দিনের এই মেলায় দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ড ও ডিজাইনাররা অংশ নেয়। এছাড়া হস্তশিল্প, অলংকার ও প্রসাধনী সহ সাজসজ্জার নানা অনুষঙ্গ স্থান পায় আয়োজনটিতে। মেলায় এটিএন ইমার্ট ও এটিএন অর্গানিক নানা সামগ্রী নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, মেলার শেষ দিন ব্যবসা, আর্থসামাজিক উন্নয়ন ও মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্বনামধন্য ব্যক্তিত্বদের মিরর বিজনেস এক্সেলেন্সি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বাংলাদেশের প্রথম অর্গানিক হেয়ার অয়েল যা চুল পড়া বন্ধ করে মাত্র 15 দিনে এবং টাক মাথায় চুল গজায়। এটা বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্ট করা। এটিএন অর্গানিকের এই তেলটি আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিউটি ও ফ্যাশন এক্সপোদের এক্সপো সংবাদ সম্মেলন। এ নিয়ে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে ইভেন্টের মার্কেটিং পার্টনার বেস্ট বিউটি এক্সপার্ট ও পিয়াল হাসানের সাথে দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া আয়োজন দুটি সফল করতে বিজ্ঞাপনের সংস্থা অ্যাড পয়েন্টের সাথেও সমঝোতা চুক্তি হয়। সংশ্লিষ্টরা জানান, আগামী বছরের 28 ও 29 জানুয়ারি রাজধানীর বাংলাদেশ চিনমৈত্রী কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে বিউটি ও ফ্যাশন ফেস্টিভ্যাল এবং ঢাকা ফ্যাশন ডে 2027। আয়োজনটিতে প্রায় 2000 মেকআপ আর্টিস্ট ও নারী উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান বেস্ট বিউটি এক্সপার্ট চেয়ারম্যান তুর্জনা সেন। এটিএন বাংলা এবং এটিএন নিউজের মাননীয় চেয়ারম্যানের সহায়তায় আমরা
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিউটিশিয়ান তথা বিউটি এক্সপার্টদের নিয়ে আমরা বিনামূল্যে একটা প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছি। এবার আমরা চাচ্ছি আমাদের যে নারী উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি গত 5 বছর ধরে, সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিবেশে একটা আন্তর্জাতিক মানের বিউটি অ্যান্ড ফ্যাশন ফেস্টিভ্যাল করতে পারবো। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে যাত্রা শুরু করল বাংলাদেশ ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার সেন্টার। রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আব্দুল সালাম, বিএমইউর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এখলাসুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোজাফফর এবং ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোসাদ্দেক হোসাইন। দেশে ক্যান্সারের মানসম্মত চিকিৎসা সেবা পেলে রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে অভিবাসী ভিসা প্রার্থীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে দূতাবাস ও কনসুলেটগুলোতে বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ায় ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে নির্ধারিত সাক্ষাৎকারের সময় পুনর্নির্ধারণের কথা ইমেইলে জানানো হয়েছে প্রার্থীদের। ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন প্রশিক্ষণের মাধ্যমে কনসুলার কর্মকর্তারা এমন আবেদনকারীদের শনাক্ত করবেন যারা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন। এবারে খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক ছড়াই নজিরবিহীন সংবাদ সম্মেলন করেছে বাফুফে। দুজনের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা দেন দলের ম্যানেজার সামিদ কাশেম। এ সময় তার সাথে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হেড কোচ হয়ে উজবেকিস্তান যাচ্ছেন ইংল্যান্ডের জেরার্ড জোন্স। এর আগে গুঞ্জন ওঠে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়ানোয় অনূর্ধ্ব-20 দলের কোচের পদ থেকে জোন্সকে সরিয়ে দেয়ার বিষয়টি তদন্তাধীন বলে জানান দলের ম্যানেজার। মাঠের বাইরের চরম বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নাটকের মধ্য দিয়েই বাছাই পর্বে অংশ নিতে রাতে 2 ভাগে উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের মধ্যে বাক বিতণ্ডা, অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির, ইসিকে সততা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, প্রতি ইউনিট 25 টাকা দরে কিনবে সরকার। রংপুর 4 মার্ডার জমি সংক্রান্ত বিরোধে কিনা খতিয়ে দেখছে পুলিশ, প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ, মন্তব্য গোলাম পরওয়ারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।